এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা শুরু করছি। আজকের পর্বে আমরা আলোচনা করব মরশুমি তিল চাষ নিয়ে। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সুভাষ আদক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। নমস্কার। নমস্কার। আমরা আজকে তো আলোচনা করব, বিষয় রেখেছি মরশুমি তিল চাষ। প্রথমে একটু আপনার থেকে জানতে চাইব যে এই মরশুমি তিল চাষ বলছি, তিল কি একটা মরশুমি ফসল? হ্যাঁ, তিল একটি মরশুমি ফসল। তো তিল কি জাতীয় ফসল যদি একটু বলেন? তিল একটি তৈলবীজ জাতীয় ফসল। এই তৈলবীজ থেকে উৎকৃষ্ট মানের তেল পাওয়া যায় এবং এটি একবৎসরজীবী উদ্ভিদ। আচ্ছা, তিল কি খুব ক্ষুদ্র একটা বা খুব ছোট্ট একটা ফসল বলে আপনার মনে হয়? না, এটি একটি গুরুত্বপূর্ণ ফসল। ছোট বলে ফসল মানে আকারে ছোট না, আকারে তিলের থেকেও কি ছোট ফসল হয়? হ্যাঁ, আকারে ছোট সর্ষে রয়েছে। সেটা কি তিলের থেকেও ছোট সর্ষে? ছোট দানা ছোট তিলের থেকে। তাহলে এই যে আমরা প্রবাদ বাক্যে বলে থাকি তিল থেকে তাল, মানে তিল খুব ছোট, তাল অনেক বড়, সেটা কোনো একটা ভাষাগতভাবে ব্যবহার করা, যে ছোট থেকে একটা বৃহত্তর আকার কোনো একটি ঘটনাকে রূপ দান করা। কিন্তু তিল আকারেই ছোট, সর্ষেও তার থেকে আরও ছোট। আচ্ছা, তো তিলের গুরুত্ব অতটা ছোট না? না, তিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তৈল জাতীয় ফসল। তো যদি একটু বলেন যে তিলকে আমরা কিভাবে ব্যবহার করে থাকি আর কি? তিল মূলত ভোজ্য তেল হিসেবে ব্যবহার করা হয় এবং তিলের ঔষধি গুণ রয়েছে। এবং এই তিল থেকে প্রাপ্ত তেল স্বাস্থ্যের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। এই তিলের তেলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, তার ফলে এটি আমাদের হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তিল থেকে নানাবিধ ঔষধি উপাদান পাওয়া যায় এবং তিল প্রসাধনী কাজেও ব্যবহার করা হয়। আচ্ছা, কখনো কখনো তিলকে রোগ পোকার নাশক হিসেবে ব্যবহার করা হয়। তিলের মধ্যে একটি উৎকৃষ্ট ঝাঁঝাল উপাদান থাকে যা বিভিন্ন পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে। এভাবে তিলকে মূলত ব্যবহার করা হয়। তাছাড়া খাজা, তিলের নাড়ু, হিন্দুদের ধর্মীয় ক্ষেত্রেও তিলের ব্যবহার রয়েছে। মোটামুটি তিল একটি গুরুত্বপূর্ণ তুলাজাত ফসল এবং তার ব্যবহার কিন্তু অতীত থেকে হয়ে এসছে। তো বাজারে তিলের চাহিদা কেমন? মানে আমরা যেটা দেখছি, ধরুন
সর্ষের তেল বেশি ব্যবহৃত হয়, তিলের তেল কি অতটা তো ব্যবহৃত হয় না, তো চাহিদাটা কেমন যদি একটু বলেন? তিলের তেলের চাহিদা বেশি, এই কারণেই বেশি বলতে আমরা বলি যে তিলের একটি ঔষধি গুণ রয়েছে। আচ্ছা। এটি সাধারণত মানুষ দীর্ঘদিন ধরে সর্ষের তেলে একটা অভ্যস্ত হয়ে পড়েছে, তার ফলে মানুষের রুচির মধ্যে সর্ষের তেল একটা জায়গা করে নিয়েছে। কিন্তু তিলের ব্যবহার কিন্তু রয়েছে। তিলকে চাহিদা হিসেবে আমরা দেখেছি যে বর্তমান তিলের বীজের বাজার মূল্য সর্ষে বীজের থেকে অনেক বেশি। আচ্ছা। মানে 100 টাকার ঊর্ধ্বে 1 কেজি তিলের বীজের দাম। আচ্ছা। এবং 1 লিটার বিশুদ্ধ তেলের দাম 250 থেকে 300 টাকা। সেক্ষেত্রে সর্ষের তেলের দাম আমরা প্রায় অর্ধেক, কারণ এটি প্রসাধনী কাজে বেশিভাবে ব্যবহার হচ্ছে এবং ঔষধি কাজে ব্যবহার রয়েছে। এর জন্য তিলের চাহিদা বাজারে খুব বাড়ছে। তাছাড়া একটি পরিসংখ্যান যদি দিই, আমাদের ভারতবর্ষে যে জনসংখ্যা, সেই জনসংখ্যার প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভোজ্য তেলের বছরে প্রয়োজন হয় 26 মিলিয়ন মেট্রিক টন। সেই তেল সরবরাহ করতে গেলে ভারতবর্ষে মাত্র আমরা 14 মিলিয়ন টন উৎপাদন করতে পারি। বাকি তেল কিন্তু বিদেশ থেকে আসে এবং তার জন্য প্রায় 70,000 কোটি টাকা আমাদের বিনিয়োগ করতে হয় বিদেশে। বিদেশ থেকে আমাদেরকে আমদানি করতে হয় তেল, ভোজ্য তেল। সেটা যে কোনো তেল হতে পারে। মূলত আসে পাম তেল আর কিছু পরিমাণে সূর্যমুখী তেল আসে। আচ্ছা। এই বিশাল ঘাটতি ভারতবর্ষে তৈলবীজের ক্ষেত্রে রয়েছে। সেখানে তিল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ তিল যে সময়ে চাষাবাদ করা হয় সেই সময়টা হলো গ্রীষ্মকাল এবং তিলের জলের চাহিদা খুব কম। সেই সময় কোনো গুরুত্বপূর্ণ ফসলও মাঠে থাকে না। সেই সময়টাকে আমরা তিল চাষে ব্যবহার করতে পারি। এর জন্য ভোজ্য তেলের চাহিদার নিরিখে তিলের কিন্তু বাজারে এখনও পর্যন্ত এবং আগামী দিনেও এই তিলের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। চাষির যেমন আর্থিকভাবে লাভবান হতে পারে এবং বাজারও চাহিদা রয়েছে। আচ্ছা, এই যে আপনি বললেন যে এমন একটা সময় চাষ হচ্ছে, মানে নির্দিষ্ট একটা সময়, প্রথমেই বললেন যে মৌসুমি ফসল এটা, তো কৃষকরা এই তিল চাষ কখন করেন সেটা যদি একটু বলেন। আমরা বিজ্ঞানসম্মত দেখেছি তিল সারা বছর হলেও তিলের মূলত চাষের উপযুক্ত সময় হচ্ছে গ্রীষ্মকাল, অর্থাৎ বৈশাখ মাস থেকে শুরু করে, আমরা মার্চ এপ্রিল থেকে শুরু করে এবং জুন জুলাই পর্যন্ত এর চাষাবাদের সময়কাল। আমাদের বীজ রোপণটা করতে বলা হয় যে বৈশাখ মাসে, অর্থাৎ এই সময় মার্চ এপ্রিলের মধ্যে বীজটা আপনি বপন করে দেবেন। এটা হচ্ছে উৎকৃষ্ট সময়। তাছাড়া আমরা যেখানে দেখেছি যে যেখানে সুসংগত চাষাবাদ হচ্ছে, মানে একটা ফসলের পর একটা ফসল চাষ করা হচ্ছে, জমিকে প্রতি রাখা হচ্ছে না, বিশেষ করে আলু জমিতে, সেক্ষেত্রে কিন্তু এই আলু চাষের পরই তিল চাষটা করা খুবই গুরুত্বপূর্ণ। আলুর পরে তিল। আর তিলের পরে বোরো ধান, কারণ তিল যখন উঠে যায় তারপরে শুরু হয় বর্ষা ঋতু, বর্ষার চাষ, তারপরে বোরো ধানের চাষ। আচ্ছা, তো সেটা তো জানলাম আমরা যে কখন কৃষকরা তিল চাষ করবেন। একটা কথা আপনি বললেন যে সারা বছরই চাষ করা যায়। বিজ্ঞানসম্মতভাবে সারা বছর করা যেতে পারে, বিভিন্ন জাত রয়েছে। আর আমরা মূলত আমাদের দৈনন্দিন যে দানাশস্য বা খাদ্যশস্য, সেই চাহিদা মেটাতে গিয়ে আমরা মূলত জমিগুলোকে বিভিন্ন দানাশস্য, আমরা ধান, গম, আমরা ডাল জাতীয় শস্য এবং সবজি ইত্যাদিতে ব্যবহার করি। আচ্ছা আচ্ছা। এর জন্য আমরা দৈনন্দিন চাহিদা অনুযায়ী দানাশস্যের যে চাহিদা সেটা মেটানোর জন্য আমরা চাষ করি। আর যে সময়ে আমরা জমিটাকে এই সকল প্রয়োজন হয় না, তখন জমিতে তিল চাষ করে উপযুক্ত ব্যবহার ঘটাতে পারি। আচ্ছা, এই তিল চাষের জন্য কি ধরনের মাটি প্রয়োজন হয়? তিল মূলত বিশেষ গুরুত্বপূর্ণ যদি ভূমিকা নেওয়া যায় তাহলে সব মাটিতেই হওয়া সম্ভব। তবে দেখা গেছে বেলে দোআঁশ মাটিতে ভালো তিল হয় এবং যেখানে জল নিকাশি ব্যবস্থা উত্তম, আচ্ছা, সেসব মাটিতে ভালো তিল চাষাবাদ করা সম্ভব। তো এই তিল চাষের মাটি চাষি বন্ধুরা কিভাবে প্রস্তুত করবেন, তার কোনো নির্দিষ্ট কোনো বিষয় আছে কিনা? হ্যাঁ, তিলের বীজটি খুব ক্ষুদ্র, এটিকে মাটিতে এমনিভাবে ছড়িয়ে দিলে তিলের বীজ কিন্তু অঙ্কুরোদ্গম হবে না। আচ্ছা, এর জন্য মাটিটিকে উত্তমভাবে কর্ষণ করতে হবে, চাষ করতে হবে, যাতে আমরা বলি 2 থেকে 3 বার জমিকে নাঙলের দেওয়া, যাতে মাটিটা ঝুরঝুরে হয়ে যায়। সেটা কি জল দিয়ে দেবে না এমনি? না, শুকনো মাটিতে। আমরা বলি একটু জো থাকা অবস্থায়, কাদা নয়, জো থাকা, হালকা রস, যেখানে আমরা বলি বিজ্ঞানী ভাষায়
যে 21% আর্দ্রতাযুক্ত মাটিতে চাষ দিয়ে এই বীজটি বপন করা যেতে পারে। আর আলু জমিতে যদিও আলুটা উৎপাদন করার সময় মাটিকে আলগা করা হয়, হালকা একটি চাষাবাদ দিয়ে বীজটা বপন করে দেওয়া যেতে পারে। আচ্ছা, তার মানে আলুর পরে এই তিল চাষ করলে একটু সুবিধাই পাওয়া যায়। সুবিধা পাওয়া যায়, আচ্ছা, একটু না অনেকটাই সুবিধা রয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এইভাবেই মাটিটাকে প্রস্তুত করতে হবে। এছাড়া জল দেওয়া বা সার দেওয়া, এগুলো তো আমরা আসবো আর কি সে সমস্ত আলোচনায়। তো প্রথমে আসি, আপনি যে বললেন যে বীজের কথায় আসলেন, তো তিল চাষে কী ধরনের বীজ ব্যবহার করা হয় এবং ঠিক কতটা পরিমাণে দেওয়া হয়? তিলের অনেক জাত আছে। আমাদের পশ্চিমবঙ্গে যে কৃষি জলবায়ু আছে তার মধ্যে কয়েকটি উৎকৃষ্ট জাত, যেমন রমা, তিলোত্তমা, গুজরাট 2, এইসব জাতগুলো রয়েছে। এই জাতগুলো কি পরে তৈরি করা হচ্ছে নাকি একেবারেই প্রাকৃতিকভাবে এরকমভাবে জাত আছে? এইগুলো হচ্ছে বলা হয় পিওর লাইন সিলেকশন, উচ্চ ফলনশীল জাত। এগুলো কিন্তু হাইব্রিড নয়, আচ্ছা, এগুলো বিশুদ্ধ জাত। এই রমা, তিলোত্তমা এইগুলো হচ্ছে বিশুদ্ধ জাত। এগুলো, এই বীজগুলো বারবার ব্যবহার করা যেতে পারে। সাবিত্রী, এটাও উৎকৃষ্ট জাত। বাংলায়, পশ্চিমবঙ্গে বিশেষ করে সাবিত্রী, রমা, তিলোত্তমা এই 3টি জাত ব্যাপকভাবে চাষাবাদ করা হয়। আচ্ছা, তো কতটা পরিমাণে লাগে জমিতে? আমরা যদি 1 একর হিসেব করি, মানে 100 শতক জমির জন্য আমরা বলেছি যে 3 থেকে 4 কেজি বীজের প্রয়োজন হয়। কিভাবে সেটাকে দেওয়া হয় জমিতে? জমিতে আমরা বলি যে কৃষকদেরকে 2টো পদ্ধতি করা যেতে পারে, একটা সারিতে বোনা আর একটা ছিটিয়ে বোনা। সারিতে বোনাটা যদিও শ্রমিক বেশি প্রয়োজন হয়, আর্থিক ব্যয় হয়, সেক্ষেত্রে আমরা বলি যে জমিতে ছিটিয়ে বুনে দেবেন। তাতে বীজটা চারিদিকে ছড়িয়ে পড়বে ঠিকই, কিন্তু আপনার বীজ ছড়াতে অনেক শ্রম বা শ্রমিক কম লাগবে। তো এই যে ধান চাষের জন্য যেভাবে বীজ করা হয়, তিল চাষের জন্য সেভাবে করা হয় না? না, এটি জন্য কোনো বীজের তলা প্রয়োজন হয় না, চারাগাছ উৎপন্ন করার প্রয়োজন হয় না। সরাসরি মূল জমিতে এই বীজটি বপন করা হয়, মানে ছড়িয়ে দেওয়া হয়। ছড়িয়ে দেওয়া হয়। ছড়িয়ে দেওয়ার পরে যদি দেখা যায় কোথাও কম গাছ, মানে পাতলা হচ্ছে, কোথাও ঘন হচ্ছে, সেই ক্ষেত্রে চাষিরা কি করবেন? যারা বীজটা ছড়ায় তারা খুব একটু দক্ষ ব্যক্তি, তারা আচ্ছা, দীর্ঘদিন ধরে এই বীজ ছড়ানোর কাজটা করে আসছে। আচ্ছা, যদি সাধারণত কৃষকরা যে পরিমাণে বীজের ছড়িয়ে থাকে জমিতে, যতগুলো চারা সংখ্যা প্রয়োজন হয় তার থেকে বেশি পরিমাণে চারা জমিতে পাওয়া যায়। সেজন্য বলা হয় যে 1 বর্গমিটার জায়গাতে আমরা 30 থেকে 35টি চারা রাখার কথা বলে থাকি, যাতে সুষমভাবে চারা বাড়তে পারে। আচ্ছা, তো যদি কম হয় সেক্ষেত্রে তো চারা বাড়ানো যাচ্ছে না, কিন্তু যদি বেশি হয়ে যায়, ঘন হয়ে যায়, সেই ক্ষেত্রে চাষি বন্ধু কী করবেন? সেক্ষেত্রে চাষি বন্ধু নিড়ান দেবেন, যাকে বলা হয় থিনিং করে নেওয়া, পাতলা করে নেওয়া, অর্থাৎ ঘনত্ব অনুযায়ী হালকা করে নেওয়া। গাছের নির্দিষ্ট দূরত্ব রেখে বাকি গাছগুলোকে জমি থেকে তুলে ফেলা, উপড়ে ফেলে দিতে হবে। এটা করতে হয় সাধারণত গাছের বয়স যখন লাগানোর 20 থেকে 25 দিনের সময় বীজ বপন করার, অর্থাৎ গাছের উচ্চতা যখন 15 থেকে 20 সেন্টিমিটার হবে, তখন এই কাজটি করতে হয়। সঙ্গে সঙ্গে 2টো কাজ হয়, একটি হচ্ছে গাছকে পাতলা করে দেওয়া, নির্দিষ্ট দূরত্বে গাছগুলোকে রাখা, আর আগাছা নিবারণ করা। 2টো কাজ একসঙ্গে করতে হবে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।
আচ্ছা, আমরা এতক্ষণ যেটা আপনার সঙ্গে আলোচনা করছিলাম যে তিল চাষের জন্য কিভাবে মাটি তৈরি করব আমরা, কিভাবে বীজ ছড়াবো, কিভাবে আগাছা নিধন করবো, এগুলো আমরা শুনলাম। এবার একটু জানতে চাইবো যে সার কিভাবে দেব এবং কি সার দেব। তিল চাষের সার ব্যবহার খুব ন্যূনতম, এটি কম সারে চাষাবাদ করা যায়। এটিতে আমরা দেখেছি যে 1 একর জমিতে ভালো ফলন পেতে গেলে 20 কেজি নাইট্রোজেন, 10 কেজি ফসফেট এবং 10 কেজি পটাশ সার ব্যবহার করতে হবে। একবারই না, এটি দুটি ভাগে ভাগ করে ব্যবহার করতে হবে। আমরা যখন জমিটিকে প্রস্তুত করছি বীজ বপন করার সময়, ঠিক তখনই অর্ধেক নাইট্রোজেন, অর্ধেক ফসফেট এবং অর্ধেক পটাশ আমাদের দিয়ে দিতে হবে। আচ্ছা, দিয়ে জমিটা প্রস্তুত করে নেওয়া হলো, বীজ বপন করে দেওয়া হলো। তারপর প্রথম চাপানটা দেওয়া হবে ফসল নিড়ানোর পরে। তা বীজ বপন করার 20 থেকে 25 দিন পরে প্রথম চাপান দেওয়া হয়। সেই চাপানে আমরা নাইট্রোজেন এবং ফসফেট সারটা দিয়ে দিই। মানে গাছ তখন ছোট থাকে, অর্থাৎ 15 থেকে 20 সেন্টিমিটার মতো গাছের উচ্চতা থাকে। এই সারটা আমরা দিয়ে দিই। অবশিষ্ট পটাশ সার, বাকি যে 5 কেজি পটাশ সার থাকলো, সেটি আমরা দ্বিতীয় চাপান অর্থাৎ 40 থেকে 45 পরে আমরা এটা ব্যবহার করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি, এই তিল যদি আলু জমিতে চাষ করা হয়, আলুর পরবর্তী ফসল হিসেবে চাষ করা হয়, তাহলে আলুতে ব্যবহৃত যে রাসায়নিক সার, সেই অব্যবহৃত রাসায়নিক সার মাটিতে যেটি পড়ে রয়েছে, সেটি তিল চাষের পক্ষে যথেষ্ট। আচ্ছা, বাইরে থেকে কোনো রকম রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু যেগুলো আলু ব্যতীত অন্য জমিতে তিল চাষ করা হয়, সেক্ষেত্রে আমি যে সারের ডোজটা বললাম সেটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু আলুর পরবর্তী ফসল হিসেবে যে জমিতে চাষ করা হচ্ছে তিল, সেক্ষেত্রে কোনো রকম রাসায়নিক সার ছাড়াই তিল চাষ করা সম্ভব এবং ভালো ফলনও পাওয়া যাচ্ছে। আপনি তো রাসায়নিক সারের কথাই বললেন, অন্য কোনো সার কি ব্যবহার করা হয়? হ্যাঁ, অন্য কোনো সার বলতে জৈব সার তো ব্যবহার করা হয়। জমি প্রস্তুত করার সময় জৈব সার দিয়েই জমিটা প্রস্তুত করতে বলা হয়। সেক্ষেত্রে আমরা বলি 1 একর প্রতি 2 থেকে 3 টন জৈব পদার্থ যদি জমিতে দেওয়া হয়, তাহলে জমির মাটির স্বাস্থ্যও ভালো থাকে এবং বিভিন্ন খাদ্য উপাদানগুলো প্রাপ্যতা এবং তাদের ধারণ ক্ষমতাও মাটিতে বাড়ে। শুরুতে আপনি একটা কথা বলেছিলেন যে জমিতে জল নিকাশি ব্যবস্থা ভালো, সেই জমিতে তিল চাষ করা ভালো, উত্তম। তো এই তিল চাষের জন্য জলের চাহিদা কেমন এবং কিভাবে তার প্রয়োগ করা হয় যদি একটু বলেন। তিল আমরা চাষ করি গ্রীষ্মকালের জলের খুব সংকট দেখা যায়, চাহিদা বেশি থাকে। তিল চাষে কিন্তু জলের চাহিদা খুবই কম। সেক্ষেত্রে আমরা দেখেছি 2 থেকে 3 বার তিলের জলের প্রয়োজন হয়। একটি হচ্ছে যখন জমি প্রস্তুত করা হয়, তখন মাটিকে ঝুরঝুরে করে জো অবস্থায় রেখে বীজ বপন করতে হয়। দ্বিতীয় হচ্ছে যখন গাছকে আমরা প্রথম চাপান সার দিলাম, তখন একবার, অর্থাৎ গাছকে নিড়ানি দিয়ে চাপান সার দূর করা হলো। হ্যাঁ, চাপান সার দেওয়ার পরই আমরা দ্বিতীয় সেচটা দিলাম। তৃতীয় সেচটা আমরা দেব যখন তিল গাছে ফুল আসা শুরু করেছে। আচ্ছা, তখন আমরা তৃতীয় জলসেচ দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এই সময় অনেক সময় বৃষ্টি বাদল হয়, অর্থাৎ কালবৈশাখী বৃষ্টিপাত হয়ে থাকে। সে আকস্মিক বৃষ্টিপাতে কিন্তু আমাদের বাইরে থেকে জল প্রয়োগ করার যে ব্যয়, সেটা অনেকাংশে কমে যায়। আচ্ছা, মানে 2টো জল দিলেই হয়ে যাচ্ছে, তৃতীয় জলটা অনেক সময় নাও দিতে হয়। এবং কি 2টো জলের দেওয়ার যে সময়, সেই সময় মাঝে মাঝে বৃষ্টিপাত হয়, তার ফলে সেই সেচটা না দেওয়া প্রয়োজন পড়ে না। মানে তিল চাষের ক্ষেত্রে অল্প জলেই আমাদের চাষটা হয়ে যাচ্ছে আর কি, খুব বেশি প্রয়োজন লাগছে না। এবং সারের কথাও যেটা বললেন, সেটাও খুব অল্পতেই হয়ে যাচ্ছে। মানে খরচটা কিন্তু অনেকটা কম মনে হচ্ছে অন্যান্য চাষের তুলনায়। একদম, অন্যান্য চাষের থেকে তিল চাষের ব্যয় কম এবং যে সময় চাষ করা যায়, সেই সময় অন্যান্য ফসল চাষ করা সম্ভব হয় না। আচ্ছা, তো এই যে জলটা আমরা দিলাম, সেই সময়ে যদি ধরুন কালবৈশাখী হলো, খুব ঝড়ে যদি তিল গাছগুলো পড়ে যায়, সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হয়? তিল গাছ একটু শক্ত, সহজে ভেঙে পড়ে না। যদি কোনো কারণে নুয়ে পড়ে, সেগুলো তিল কিন্তু স্বাভাবিকভাবে সেগুলো আবার পূর্বাবস্থায় ফিরে আসতে পারে। গাছ খুব শক্ত, তিল গাছ সহজে ভাঙা যায় না। খুব প্রাকৃতিক দুর্যোগ হলে তো সেখানে কিছু করার থাকে না, তো সেটা তিল অনেকটা সহনশীল এই প্রাকৃতিক দুর্যোগ, কারণ ওই সময়ই তিলের ফলন হয়, চাষাবাদ হয়। স্বাভাবিকভাবেই তিল সেই প্রাকৃতিক দুর্যোগকে কাটিয়ে
চাষাবাদ হতে পারে। তো এই তিল চাষের ক্ষেত্রে কীটনাশক কি পরিমাণে দিতে হয়? তিলে যে গ্রীষ্মকালীন ফসল, এর রোগ পোকার সহনশীলতা অনেক বেশি। আচ্ছা। তা সত্ত্বেও কিছু রোগ এবং পোকার আক্রমণ ঘটে থাকে। একটি হচ্ছে ফাইলোডি বলে একটি রোগ হয়, হুম। মাইক্রোপ্লাজমা ঘটিত রোগ। এই যে ফাইলোডি রোগটি, এটিতে গাছের পাতা ছোট হয়ে যায়, হুম। ফুল ধরার ক্ষমতা হারিয়ে ফেলে এবং গাছের বৃদ্ধি ব্যাহত হয়, ফলনও অনেক কমে যায়। এটি মূলত যদি প্রতিকার করতে হয় তাহলে বীজ শোধন করতে হবে, উৎকৃষ্ট মানের বীজ ব্যবহার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে, নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সারের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। এইভাবে এই রোগটিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আপনি তো প্রতিকারের কথা বললেন, কিন্তু রোগটা হওয়ার পরে যদি কিছু চিকিৎসা করতে হয় তখন কি করবেন চাষি? তখন চাষি আমরা বলি যে এটি একটি বাহিত রোগ, প্ল্যান্ট হাপার বলে একটি পোকা থাকে, সেটিকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি, সেই পোকাটিকে দমন করার মধ্য দিয়ে আমরা এই রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারি কীটনাশক দিয়ে। কীটনাশক ব্যবহার করে। বিশেষ করে আমরা কনফিডিওর বা ইমিডাক্লোরফিড বা থায়োমেথক্সন বলে এই ধরনের কীটনাশক ওষুধ থাকে। আর কিছু জৈব কীটনাশক থাকে যেগুলো, যেমন নিম তেল, আমরা 6000 ppm নিম তেল যদি ব্যবহার করি, সেই নিম তেল প্রয়োগ করেও আমরা এই বাহিত যে রোগের বাহক পোকা, এই যে প্ল্যান্ট হাপার, তাকে আমরা দমন মধ্য দিয়ে এই রোগটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আচ্ছা, তাহলে খুব বেশি রোগ পোকার আক্রমণও হয় না? আরও কতগুলো রোগ আছে, যেমন মূল পচে যাওয়া, আচ্ছা, কাণ্ড পচে যাওয়া, এইগুলো একটা রোগ আছে। এগুলো সাধারণত দেখা যায় যে মাটিতে, বিশেষ করে পূর্ববর্তী কোনো ফসলের যদি বাহক থেকে থাকে, জীবাণু থাকে মাটির মধ্যে, সেটি সংক্রমণ ঘটে থাকে। এর জন্য আমরা বলি যে নিয়ন্ত্রিত চাষাবাদ করা, পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করা, নাইট্রোজেন সার কম দেওয়া এবং কিছু সহনশীল জাতের চাষ করা, তার ফলে এই রোগটা সহজে ছড়াবে না। যদি কোনো কারণে জমিতে এই রোগের প্রকোপ দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাটালেক্সিল বলে একটি পাওয়া যায় ছত্রাকনাশক ঔষধ, সেটিকে স্প্রে করা, 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে, বা ম্যানকোজেব আর কার্বানডাজিমের একটি মিশ্রণ পাওয়া যায়, সেটিকে আমরা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে এই রোগটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাহলে তো আমরা শুনলাম যে তিল চাষে আমরা বীজ কিভাবে ছড়াবো, মাটি কিভাবে তৈরি করব, জল কিভাবে দেব, সার দেব, কীটনাশক দেব, অনেক কিছু জানলাম। তো কোন সময়ে এসে তিল একেবারে পরিপক্ক হয়ে উঠছে? তিল মূলত আমরা 100 দিনের ফসল বলি, কম বেশি 100 থেকে 110 দিনের ফসল। যখন পরিপক্ক হয়ে যাবে, এই সময়টিকে লক্ষ্য রাখতে হবে। কিভাবে বুঝবেন? গাছের কিছু লক্ষণ আমরা দেখতে পাই। প্রথম হচ্ছে পাতাগুলো হলদে হয়ে যাবে। তিল গাছের নিচের যে ফলগুলো, শুটিগুলো, সেগুলো হলুদ বর্ণ ধারণ করবে। আচ্ছা, শুকিয়ে যাবে এবং দেখা যাবে যে তিল গাছের নিচের ফলগুলো অধিকাংশ বেশি আগে আসার ফলে সেগুলো হলদে হতে থাকবে। তখনই কাটার উপযুক্ত সময় হয়েছে বলে চিহ্নিত করা যায়। কিভাবে কাটবেন চাষি বন্ধুকে আমরা বলি যে আপনারা মাটি থেকে 1 ইঞ্চি গাছের গোড়াটা রেখে দিয়ে তার উপর থেকে সম্পূর্ণ গাছটি কেটে নিতে বলা হয়। আচ্ছা, এই ক্ষেত্রে কি কাস্তে ব্যবহার করেন নাকি কোনো যন্ত্র? না, এটি কাস্তে ব্যবহার করেই কাটতে হবে, কারণ একটু যন্ত্র ব্যবহার করে সম্ভব নয়। কারণ দেখা গেছে তিলের অনেকগুলো শাখা প্রশাখা হয় এবং ঠিক মাটির কাছাকাছি থেকে ওর শাখাগুলো নির্গত হয়, এবং পুষ্ট দানাগুলো, যেগুলো আমরা শুটি বলি, সেগুলো পরিপক্কতা নিচ থেকে শুরু হয়। তা এমন কোনো ব্যবস্থা নেই বা কৃষি যন্ত্রপাতি নেই যার সাহায্যে আমরা ওখানেই ঝাড়াই মাড়াই করে ধানের মতো সংগ্রহ করতে পারি বীজ, সেই সম্ভাবনা নেই। কাস্তের সাহায্যে গোড়া থেকে কেটে নিতে হবে। তো কাটার পরে ঝাড়াই মাড়াই কিভাবে করবেন তিল? এই ঝাড়াই মাড়াই কাজটা একটু যত্ন সহকারে করতে হয়, কারণ দেখা গেছে যে তিলটিকে বাড়িতে নিয়ে এসে উঠোনের মধ্যে যেহেতু ফল আছে, যে অংশটা, সেগুলো এক কেন্দ্র দিকে রেখে গোড়াগুলো বাইরের দিকে বৃত্তাকারে সুসজ্জিত করতে হবে। আচ্ছা, সুন্দর করে গোল করে রাখতে হবে, এবং সেটির উপর এটি কোনো আস্তরণ দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। সাধারণত পলিথিন থাকে, সেইগুলো দিয়ে আস্তরণ দিয়ে দেওয়া হয়, এবং এটি 2 থেকে 3 দিন, কখনো 3 থেকে 4 দিন মতো এভাবে রেখে দেওয়া হয়। এর থেকে বেশি দিন রাখা যাবে না। আচ্ছা, রেখে দিলে কি হবে যে ফসলের যে দানার গুণগত মানটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই নির্দিষ্ট সময়ের মধ্যে রেখে তিলটিকে ঝাড়াই করতে হবে।
মানে ওটা প্রথমে রাখা হলো, তারপরে তুলে কিভাবে ঝাড়বে? ঝাড়াই করা হয় কোনো কিছু ভারী কিছু দিয়ে আঘাত করে, কোনো অল্প হাতে ধরার মতো অবস্থা এক গোছা নিয়ে সেখানে কোনো ভারী জিনিস আঘাত করা হয়। আচ্ছা, না হলে এখন ধান ঝাড়ার যে মেশিন, সেই মেশিনে এখন তিলকে ঝাড়াই মাড়াই করা হয়, এটি সহজে করা সম্ভব। তারপরে সেটাকে পরিষ্কার করে নেওয়া হয়। তার মধ্যে যে বীজের খোসাগুলো থাকে সেগুলো ঝাড়াই মাড়াই করে পরিষ্কার করে সেগুলো আমরা সংগ্রহ করতে পারি। তো এরপর আমরা যে তিলগুলো পেলাম আর কি, তিলের দানাগুলো পেলাম, সেগুলো আমরা তৈলবীজ হিসেবে ব্যবহার করছি, মানে তার থেকে তেল করছি বা আরও অন্যান্য যে সমস্ত কাজে আপনি বললেন ঔষধি হিসেবে ব্যবহৃত হচ্ছে, তিলের খাজা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো আমরা যদি পরবর্তী চাষের জন্য এই তিলকে রাখতে চাই, সেই ক্ষেত্রে কি করতে হবে? শুধু পরবর্তী চাষের জন্য নয়, যখন তিল সবে মাঠ থেকে উঠে আসে তখন তিলের দামটা একটু কম থাকে। পরবর্তীকালে যখন তিলের চাহিদা থাকবে সেই অনুযায়ী বাজারের দাম অনুযায়ী কৃষক সেটাকে মজুত করে রাখতে পারে। এই মজুত করে রাখার জন্য তিলের বীজকে ভালোভাবে শুকোতে হবে, রোদ্দুরে শুকোতে হবে। এটি আমরা বলি 10 থেকে 12% আর্দ্রতা তিলের মধ্যে থাকা উচিত, এর বেশি থাকা উচিত নয়। তাহলে তিলের গুণগত মান নষ্ট হবে এবং বিভিন্ন যে পোকাগুলো আছে, রোগ পোকা, সেগুলো দ্রুত আক্রমণ করবে, তার ফলে ফসলটি ভালো থাকবে না। এই জন্য ভালোভাবে শুকিয়ে পরিষ্কারভাবে ঝাড়াই মাড়াই করার পর এগুলো আর্দ্রতাহীন এমন একটি জায়গাতে মজুত করে রাখা যেতে পারে। এভাবে আমরা তিলের বীজ সংরক্ষণ করতে পারি আর কি। মোটামুটি এর থেকে লাভ পাওয়া যায়? অবশ্যই। তিল একটি অর্থকারী তৈলবীজ ফসল এবং সবচেয়ে একটা বলে রাখি, আমাদের ভারতবর্ষ তৈলবীজ উৎপাদনের ক্ষেত্রে যদিও পিছিয়ে আছে, কিন্তু তিল বিশ্বে 1 নম্বর স্থান দখল করে রয়েছে। ভারত 36% অঞ্চল চাষযোগ্য অঞ্চল রয়েছে এবং 25% উৎপাদন ক্ষমতা রয়েছে। সারা বিশ্বের নিরিখে ভারতবর্ষ তিল উৎপাদনে প্রথম এবং জায়গা অনুপাতে তিলের চাহিদা প্রচুর রয়েছে। তিলের বর্তমান বাজার মূল্য অনেক বেশি এবং তেলের দামও অনেক বেশি। সেজন্য আমরা দেখেছি বিজ্ঞানসম্মত উপায়ে চাষাবাদ যদি করে থাকে কোনো কৃষক, 1 বিঘা জমিতে প্রায় 8 থেকে 10 হাজার টাকা লাভবান করতে পারেন কৃষক, ব্যয় রেখে। বেশ, তাহলে আমরা শুনছিলাম মরশুমি তিল চাষ নিয়ে কথা ম্যাটিক্স কৃষি পাঠশালার এই পর্বে। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আজকের পর্বে আমাদের সঙ্গে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর সুভাষ আদক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের কৃষি অধ্যাপক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz Community Radio, Jadavpur University.